everyone, আসসালামু আলাইকুম। লট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। I am Jayata, practitioner lawyer from Dhaka, Judiciary, owner of the লট স্কুল। লট স্কুলের আজকের সেশনে আমরা দেখব স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974। আজকে আমাদের এই স্পেশাল পাওয়ার অ্যাক্টের উপর লাস্ট লেকচার। যদি কেউ আগের 3টা লেকচার মিস করে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া আছে, সেখানে ঘুরে আসতে পারেন। সো আজকে আমরা ট্রাইব্যুনাল সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ স্পেশাল পাওয়ার অ্যাক্টের যে ট্রাইব্যুনাল আছে, অর্থাৎ স্পেশাল ট্রাইব্যুনালের গঠন, অর্থাৎ ফরমেশন অফ ট্রাইব্যুনালের কার্যপ্রণালী, পাওয়ার অফ ট্রাইব্যুনাল, কোন কোন জাজ ট্রাইব্যুনালের বিচারক হিসেবে নিয়োগ হতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো শুরু করা যাক। ওয়েল, স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 এর সেকশন 26 এ ট্রাইব্যুনালের ফরমেশন সম্পর্কে বলা হয়েছে, অর্থাৎ ট্রাইব্যুনালের গঠন সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে সরকার এক বা একাধিক ট্রাইব্যুনাল গঠন করতে পারেন, অর্থাৎ এক বা একাধিক স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে পারেন এবং স্পেশাল ট্রাইব্যুনালে বিচারক হবেন দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ অথবা যুগ্ম দায়রা জজ। এই তিনজন জাজ স্পেশাল পাওয়ার অ্যাক্টের জাজ হিসেবে নিয়োগপ্রাপ্ত হবে। আচ্ছা, স্পেশাল পাওয়ার অ্যাক্টের এই স্পেশাল ট্রাইব্যুনালের বেশ কিছু ক্ষমতার কথা বলা হয়েছে, যা সেকশন 27 আলোচনা করা হয়েছে। আচ্ছা, সেকশন 26 এ যে কথাটা বলা হচ্ছে আপনার, এখানে 3 ধরনের জাজের কথা বলা হচ্ছে। যে 3জন জাজ স্পেশাল পাওয়ার অ্যাক্টের মানে আন্ডারে যে অপরাধগুলো হবে সেই অপরাধের বিচার করতে পারবেন। আর এছাড়াও এখানে বলা হচ্ছে যে স্পেশাল ট্রাইব্যুনাল চাইলে এক স্পেশাল ট্রাইব্যুনাল থেকে অন্য স্পেশাল ট্রাইব্যুনালে মামলা স্থানান্তর করতে পারে এবং সেটা জাজমেন্টের পূর্বে যে কোনো সময়। আচ্ছা, এরপর বলা হচ্ছে আপনার স্পেশাল পাওয়ার অ্যাক্টের অর্থাৎ স্পেশাল পাওয়ার ট্রাইব্যুনাল কোন কোন অপরাধের বিচার করতে পারবে, এইটা এখানে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে স্পেশাল ট্রাইব্যুনাল বিভিন্ন ধরনের আইনের বিচার করতে পারবে। তার মধ্যে যেসব আইনের কথা এখানে উল্লেখ করা হচ্ছে, স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974 এটা। এছাড়াও আপনার বলা হচ্ছে আপনার অস্ত্র অপরাধ আইন 1978 সালের, অর্থাৎ 1978 সালের যে অস্ত্র অপরাধ আইন, সেই আইনের আন্ডারেও যদি কোনো অপরাধ হয়ে থাকে সেই অপরাধের বিচারও এই স্পেশাল ট্রাইব্যুনালের যে জাজ তারা করতে পারবেন। আচ্ছা, এছাড়াও এক্সপ্লোসিভ সাবস্টেন্টেড অ্যাক্ট 08, অর্থাৎ বিস্ফোরক আইন 1908 এর আন্ডারে যে অপরাধগুলো, সেই অপরাধের বিচারও এই স্পেশাল ট্রাইব্যুনাল করতে পারবে। তার মানে এখানে আমরা দেখলাম স্পেশাল ট্রাইব্যুনাল শুধুমাত্র স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে যে অপরাধ সেই অপরাধের যে বিচার করবে তা কিন্তু নয়। এছাড়াও এখানে স্পেশাল ট্রাইব্যুনালের অস্ত্র অপরাধ আইন 1978, তারপরে আপনার বিস্ফোরক আইন 1908, এই ধরনের অপরাধ মানে আইনের আন্ডারে যে অপরাধগুলো ঘটে সেই অপরাধেরও বিচার করার ইখতিয়ার আছে। আচ্ছা, যদি লাইসেন্স ব্যতীত কেউ ফরমালি ক্রয় বিক্রয় করে থাকে তখন সেই ক্ষেত্রেও যেই অপরাধটা হয় আর কি, সেই অপরাধের শাস্তিও কিন্তু মানে বিচারও কিন্তু এই স্পেশাল ট্রাইব্যুনালের আন্ডারে হয়ে থাকে। তার মানে আমরা যেটা দেখলাম, স্পেশাল পাওয়ার অ্যাক্টের যে স্পেশাল ট্রাইব্যুনাল, সেই স্পেশাল ট্রাইব্যুনালের আন্ডারে বেশ কিছু আইন আছে। এই আইনের অধীন স্পেশাল মানে পাওয়ার অ্যাক্টের যে অপরাধ, এই অপরাধ ছাড়াও আরও কিছু আইনের অপরাধের বিচারও এখানে করে থাকে। সরকার যদি চান তাহলে এক বা একাধিক আরও স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে পারেন এবং সেখানে বিচারক হবেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, অর্থাৎ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তার মানে সেকশন 26টা যদি আমরা আবার একটু রিভিউ করি, স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক হচ্ছেন আপনার দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। এরা 3জন স্পেশাল ট্রাইব্যুনালের আন্ডারে অর্থাৎ স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে যে অপরাধগুলো হচ্ছে সেই অপরাধের বিচার করবেন। আর সরকার যদি উপযুক্ত মনে করেন, তিনি যদি নিজস্ব বিচার বিবেচনা অর্থাৎ সৌমুটো করে তিনি যদি মনে করেন যে আরও স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করা দরকার, তখন সেই ক্ষেত্রে তিনি আরও স্পেশাল ট্রাইব্যুনাল এক বা একাধিক স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে পারেন, কিন্তু সেখানে বিচার করবেন হচ্ছে আপনার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আচ্ছা, এরপর বলা হচ্ছে আপনার স্পেশাল ট্রাইব্যুনালের যে পাওয়ার, স্পেশাল ট্রাইব্যুনালের পাওয়ার সম্পর্কে সেকশন 27 বলা হচ্ছে। আপনার সেকশন 27 বলা হচ্ছে যে স্পেশাল ট্রাইব্যুনালের যে পাওয়ারটা, এই পাওয়ারটা কিন্তু ম্যাক্সিমামই আপনার সিআরপিসি রুলসটাকে ফলো করছে। যেমন স্পেশাল ট্রাইব্যুনালের
যে বিচার প্রক্রিয়াটা সেটা কিন্তু একটা সামারি ট্রায়ালের মতো। আর সামারি ট্রায়ালটা ফলো করা হবে আপনার সিআরপিসি অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্টের আন্ডারে, যে আপনার সেকশন 260 অর্থাৎ 260 থেকে নিয়ে আপনার 264 আন্ডারে আমরা যে সামারি ট্রায়াল সম্পর্কে আলোচনা করেছিলাম সেই বিষয়টা এখানে ফলো করা হবে। তার মানে আপনার যে সামারি ট্রায়ালে আপনার যে রুলসগুলোর কথা বলা হচ্ছে আর কি 260 থেকে 264 আন্ডারে, সেই প্রক্রিয়ায় কিন্তু এখানে বিচার করা হবে। আচ্ছা, এরপরে আপনার বলা হচ্ছে আপনার এসআই এর নিচে নয় এমন কর্মপদস্থ ব্যক্তি যে আপনার রিপোর্টটা, তদন্ত রিপোর্টটা, সেই রিপোর্টটা গ্রহণ করবেন বিচারক, এবং সেই রিপোর্টের আন্ডারে ভিত্তি করে বিচার প্রক্রিয়াটা শুরু হবে। আচ্ছা, এটাও কিন্তু আপনার ক্রিমিনাল প্রসিডিউর অর্থাৎ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের আন্ডারে কিন্তু রুলসটা ফলো করা হচ্ছে। আচ্ছা, এরপর বলা হচ্ছে আপনার কি সেকশন 27 এর সাবসেকশন 6 এ বলা হচ্ছে আপনার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া মানে হচ্ছে আপনার অনুপস্থিতিতে বিচার। এই সম্পর্কেও কিন্তু আমরা ক্রিমিনাল প্রসিডিউর অর্থাৎ কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর আন্ডারে আলোচনা করেছিলাম, যে সেখানেও বলা হয়েছে যে যদি কারণে যদি আর কি বিচার প্রক্রিয়া যদি অনুপস্থিত থাকে তখন সেই ক্ষেত্রে কিন্তু তার অনুপস্থিতিতেও বিচারটা হবে। সেই ক্ষেত্রে আমাদের রুলসটা ফলো করতে হবে সিআরপিসির সেকশন 339 অর্থাৎ 339 ধারার যে রুলসটা বলা হচ্ছে 339-এর সি বা এ, আমার ঠিক একজাক্টলি এখন মনে আসতেছে না, ওই আন্ডারে আর কি রুলসটা ফলো করা হবে। আর এখানে বলা হচ্ছে আপনার প্রথমে দুইটি দৈনিক বাংলা পত্রিকায় কি করা হবে, দুইটি দৈনিক বাংলা পত্রিকায় তাকে উপস্থিত হবার জন্য বিজ্ঞপ্তি প্রচার করা হবে। যদি সে নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত না হয় তবে তার অনুপস্থিতিতেই বিচার হবে। এটাই হচ্ছে আপনার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, যা সেকশন 27 এর সাবসেকশন 6 এ বলা হচ্ছে। আর সেকশন 27 এর সাবসেকশন 7 এ বলা হচ্ছে আপনার ফার্দার ইনভেস্টিগেশন। ফার্দার ইনভেস্টিগেশন মানে হচ্ছে আপনার যে আর কি যদি ট্রাইব্যুনাল যদি উপযুক্ত মনে করেন তাহলে পুনরায় ইনভেস্টিগেশনের জন্য আদেশ দিতে পারেন। তার মানে সেকশন 27 এর যদি আমরা আবার একটু রিভিউ করি, এখানে দেখতে পাচ্ছি যে সম্পূর্ণ 27 এর আন্ডারে যে মানে স্পেশাল ট্রাইব্যুনালের যে আপনার পাওয়ারটা দেওয়া হয়েছে এটা কিন্তু সম্পূর্ণই কি করা হচ্ছে, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের যে রুলসগুলো সেটাকে ফলো করা হচ্ছে। যেমন এখানে সামারি ট্রায়াল কথা বলা হচ্ছে, যেটা কিনা আমরা ক্রিমিনাল প্রসিডিউরের সেকশন 260 থেকে 264 পর্যন্ত আমরা পড়েছি। আচ্ছা, এছাড়াও এখানে আপনার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়ার কথা বলা হচ্ছে, এইখানেও কিন্তু রুলসটা ফলো করা হচ্ছে কোথাকার, ওই সিআরপিসির আন্ডারে রুলসটা ফলো করা হচ্ছে। অর্থাৎ দুইটি দৈনিক বাংলা পত্রিকার মধ্যে বিজ্ঞপ্তি প্রচার করা হবে, যদি নির্ধারিত সময়ের মধ্যে সে উপস্থিত না হয় তাহলে তার অনুপস্থিতিতে বিচারটা হবে। আচ্ছা, এরপর ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হচ্ছে। তার মানে টোটাল পাওয়ারটাই এখানে কি করা হচ্ছে, সিআরপিসি রুলসটা ফলো করে করা হচ্ছে। আচ্ছা, এরপর সেকশন 28 এর যে কথাটা বলা হচ্ছে আপনার শাস্তি দেওয়ার যে পাওয়ারটা সেই সম্পর্কে বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে আপনার দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং যুগ্ম দায়রা জজ তারা যে দিবেন, শাস্তিটা দিবেন, তাদের শাস্তিটা হচ্ছে আপনার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারবেন, অর্থাৎ মৃত্যুদণ্ড সহ আর কি সমস্ত শাস্তি তারা দিতে পারবেন। কিন্তু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ওনারা শুধুমাত্র 7 বছরের কারাদণ্ড প্লাস 10,000 টাকার অর্থদণ্ড, এর উপরে কোনো শাস্তি দিতে পারবেন না। তার মানে সেকশন 26 এ আমরা স্পেশাল ট্রাইব্যুনালের গঠন অর্থাৎ ফরমেশন অফ ট্রাইব্যুনাল সম্পর্কে আলোচনা করলাম। আর সেকশন 27 এ আমরা দেখলাম যে স্পেশাল ট্রাইব্যুনালের যে বিচার প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা সম্পর্কে দেখলাম। আর সেকশন 28 এ আমরা কি দেখলাম, স্পেশাল ট্রাইব্যুনালের যে পাওয়ারটা অর্থাৎ শাস্তি দেওয়ার যে পাওয়ারটা সেই সম্পর্কে দেখলাম। এখানে আমরা দেখলাম দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড পর্যন্ত দিতে পারেন। অর্থাৎ আমরা এই আইনের আন্ডারে কিন্তু দেখেছি সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার মানে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, 14 বছরের কারাদণ্ড, এই সমস্ত শাস্তি কি করতে পারেন, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ দিতে পারেন। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট শুধুমাত্র 7 বছরের কারাদণ্ড এবং 10,000 টাকার অর্থদণ্ড দিতে পারে, এর উপরে কিন্তু সে শাস্তি দেওয়ার মতো ক্ষমতা তার নাই। আচ্ছা, এরপর সেকশন 29 এ কি বলা হচ্ছে, সেকশন 29 এর আন্ডারে বলা হচ্ছে আপনার এই যে স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে যে অপরাধগুলো হবে এখানে আইনজীবী হিসেবে পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হবে। তার মানে পাবলিক প্রসিকিউটর কি করা হবে, আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন এবং তিনি কি করবেন, এই স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে যত অপরাধগুলো সেই অপরাধগুলো নিয়ে ডিল করবেন। আচ্ছা,
এরপর সেকশন 30-তে বলা হচ্ছে আপিলের বিষয়টা। এখানে বলা হচ্ছে আপনার এই যে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, এরা যে শাস্তি প্রদান করবে, এই শাস্তি প্রদান করার পরে অর্থাৎ বিচারটা শেষ হয়ে যাওয়ার পর সংক্ষুব্ধ পার্সন কোথায় গিয়ে আপিল করবেন। এখানে আপিলের কথা বলা হচ্ছে হাইকোর্ট ডিভিশন আপিল করবেন এবং 30 দিনের মধ্যে আপিল করবেন। আচ্ছা, এখানে আমরা কিন্তু সিআরপিসিতে দেখেছিলাম যে যদি মৃত্যুদণ্ড প্রদান করে থাকেন তখন সেই ক্ষেত্রে আপিল করার বিধান আছে 7 দিনের মধ্যে। বাট স্পেশাল পাওয়ার অ্যাক্টে কিন্তু সেটা মৃত্যুদণ্ড হোক বা যে কোনো অপরাধী হোক না কেন, যে কোনো অপরাধীর শাস্তি হোক না কেন, সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তাকে 30 দিনের মধ্যে হাইকোর্ট ডিভিশন আপিল করতে হবে। তার মানে মৃত্যুদণ্ডও যদি প্রদান করে তবুও তাকে 30 দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে হবে। এখানে টাইম লিমিটেশনটা একটু বাড়ানো আছে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। আচ্ছা, আর মৃত্যুদণ্ড দেওয়ার সাথে সাথে তার একটা কপি কি করা হবে, এই হাইকোর্ট ডিভিশনের কাছে প্রেরণ করা হবে। আচ্ছা, এরপর আপনার সেকশন 30A-তে বলা হচ্ছে গভর্নমেন্টের পাওয়ার, অর্থাৎ গভর্নমেন্ট চাইলে দণ্ডাদেশ কি করতে পারে, স্থগিত করতে পারে, বৃদ্ধি করতে পারে, আবার পরিবর্তন করতে পারে। তার মানেটা কি, মানে আমরা যেটা দেখলাম যে স্পেশাল পাওয়ার অ্যাক্টের যে বিচার প্রক্রিয়াটা, এটা কিন্তু সম্পূর্ণ আপনার দ্য কোড অফ সিভিল প্রসিডিউরের আন্ডারে, অর্থাৎ কোড অফ সিভিল প্রসিডিউরের রুলসটা ফলো করা হচ্ছে। ওকে, এরপর সেকশন 31-এ বলা হচ্ছে অর্থাৎ ট্রায়াল ডিনোভো। ট্রায়াল ডিনোভো মানে হচ্ছে আপনার পুনরায় নতুন করে বিচার। তার মানে স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে একটা বিধান রাখা হয়েছে যে কোনো একটা মানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে গেলে সেটা পুনরায় নতুন করে যদি বিচার করতে চান তখন সেক্ষেত্রে সেকশন 31-এর কথা বলা হচ্ছে, অর্থাৎ ট্রায়াল ডিনোভো মানে নতুন করে আপনি কোনো একটা কিছু বিচার করতে পারেন। আচ্ছা, তার মানে সেকশন 31-এ যেটা বলা হচ্ছে ট্রায়াল ডিনোভো, তার মানে নতুন করে বিচার শুরু হওয়া। আচ্ছা, এরপর সেকশন 32-তে যেটা বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্টের সমস্ত অপরাধগুলো কগনিজেবল এবং নন বেইলেবল, তার মানে হচ্ছে আমলযোগ্য এবং জামিন অযোগ্য অপরাধ। আচ্ছা, এরপর সেকশন 34-এ কি বলা হচ্ছে, সেকশন 34-এ বলা হচ্ছে আপনার গভর্নমেন্টের এগেইনস্টে কোনো স্যুট করা যাবে না। তার মানে গভর্নমেন্টের এগেইনস্টে কোনো মামলা দায়ের করা যাবে না। আর সেকশন লাস্ট ওয়ান, সেকশন 34-এর এতে বলা হচ্ছে এখানে শাস্তিটা দেওয়া হবে 2টি উপায়। কীরকম, বাই হ্যাঙ্গিং অফ দ্য নেক অ্যান্ড নাম্বার 2 হচ্ছে বাই শুটিং, তার মানে গুলি করে এবং ফাঁসি দিয়ে, এই 2টা প্রক্রিয়া কি করা হবে, স্পেশাল পাওয়ার অ্যাক্টের আন্ডারে শাস্তি দেওয়া হবে। আচ্ছা, তো আজকের সেশনটা ছিল আমাদের লাস্ট সেশন এই স্পেশাল পাওয়ার অ্যাক্টের উপর। এখানে আজকে যে সেকশনগুলো আলোচনা করেছিলাম এবং গত সেশনে যে সেকশনগুলো আলোচনা করেছি মোস্ট ইম্পর্টেন্ট সেকশন, তো আশা করবো এই সেকশনগুলো একটু ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন, কেননা এখান থেকেই কিন্তু প্রিলিতে কোশ্চেন আসে, এছাড়াও ভাইবা, রিটেন সব কিছুতে এখান থেকেই আপনারা কোশ্চেন পাবেন। সো আশা করি আপনারা লেকচারটা ভালো করে বুঝতে পেরেছেন। আসলে শরীরটা ভালো ছিল না, জন্য আমি ভালো করে লেকচার শুট করতে পারিনি। তবুও যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেশন ওপেন আছে, কোশ্চেন করবেন, অ্যান্সার করব। আর নেক্সট সেশনে আমরা নারী ও শিশু নির্যাতন দমন আইন নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।